শিক্ষার্থী ভাইরা, কাল সন্ধ্যে শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি মূল্যবান আলোচনা আমরা শুনেছি, কিন্তু শিবিরের প্রশিক্ষণ সংক্রান্ত যে ক্লাসগুলো সেটা আজ সকালেই শুরু হচ্ছে। এখন যে বিষয়টি আলোচনার জন্য ঠিক করা আছে সেটি হচ্ছে মনঃসংযোগ। শুধু আজই নয়, কাল সকালেও এই সময় আমরা এখানে এই মনঃসংযোগ বিষয়টি আলোচনা করে শিখবার চেষ্টা করব। এই বিষয়টির এত গুরুত্ব কিসের যে শিবিরের দুটি দিনই সকালবেলায় এই সব থেকে মূল্যবান সময়টি এই বিষয়টি আলোচনার জন্য নির্বাচিত করা হয়েছে। দেখো ভাই, এই যে প্রশিক্ষণ শিবির, এটি স্বামী বিবেকানন্দের আদর্শে শিক্ষা লাভের জন্য আয়োজিত। শিক্ষা সম্পর্কে স্বামীজির ধারণা গতকাল সন্ধ্যাবেলার আলোচনায় কিছু কিছু আমরা শুনেছি। আমরা যদি একটু স্মরণ করি শিক্ষা সম্পর্কে স্বামীজি যেসব কথা বলেছেন, একটি মূল্যবান কথা হচ্ছে এই, স্বামীজি বলছেন যে বর্তমানে যে শিক্ষা পদ্ধতি এটা একেবারে ভুল। স্বামীজি তো বেশিরভাগ কথা ইংরেজিতে বলতে হয়েছে, সবার উদ্দেশ্যে বলা, শুধু বাংলা ভাষাভাষী মানুষের উদ্দেশ্যেই বলেননি। স্বামীজি বলছেন, দি প্রেজেন্ট সিস্টেম অফ এডুকেশন ইজ অল রং। বর্তমান যে শিক্ষার পদ্ধতিটি এটা একেবারে ভুল, আংশিক ভুল বলছেন না, অল রং। কেন ভুল বলছেন? ইট ইজ অনলি ক্রিয়েটিং এ রেস অফ ডিসপেক্টিক্স। এটা ভুল কেন? এই যে শিক্ষা পদ্ধতি এটা আমাদের একটি বদ হজমের জাতিতে পরিণত করছে। উই আর গ্যাদারিং ফ্যাক্টস উইদাউট নোয়িং হাউ টু অ্যাসিমিলেট দোজ। আমরা কত করে তথ্য মাথায় ঢুকিয়ে নিচ্ছি, কিন্তু কিভাবে সেই তথ্যের ভেতরে যে ভাবগুলো আছে সেগুলো আত্মীকরণ করতে পারছে না, সেগুলো আপনার করে নিতে পারছে না। সেই জন্য এই শিক্ষা ব্যবস্থাটা ভুল। দেখো, এই বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা শৈশবে আমাদের বাড়ির শিশুদের পাঠিয়ে দিই স্কুলে শিক্ষা নিতে। আজটা স্বামীজির সময় তাই ছিল মোটামুটি। যেদিন প্রথম যাই সেদিন আমাদের একটি পুস্তক তালিকা দিয়ে দেওয়া হয়, বুক লিস্ট। সেই বইগুলো আমাদের সংগ্রহ করতে হয়, করে সেই বইয়ের ভেতরে কথাগুলো আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হয়, সংগ্রহ করতে হয়। এবং তারপরে পরীক্ষার একটা ব্যবস্থা আছে। তখন দেখা হয় যে যে বইগুলো পুস্তক তালিকায় ছিল সেগুলো আমি ঠিক ঠিক মাথায় ঢুকিয়ে নিতে পেরেছি কিনা। যদি পারি তাহলে আমি শিক্ষা লাভ করলাম বলে একটা ধাপ আমি অগ্রসর হলাম, এই স্বীকৃতি দেওয়া হয়। তা এই যে ব্যবস্থা, এতে কিন্তু আমার বইয়ে কথাগুলো মাথায় ঢোকালাম, সেগুলো পরীক্ষার উত্তরপত্রে লিখে দিয়ে এলাম, এ হলেই শিক্ষা সম্পূর্ণ হলো। এইভাবে এক ধাপ করে গিয়ে সর্বোচ্চ ধাপে আমার যখন উঠে গেলাম তখন বলা হলো আমি শিক্ষিত বা উচ্চ শিক্ষিত। কিন্তু আমি যে বিষয়গুলো ওই যে মাথায় ঢোকালাম তার ভিতরের ভাবটা চরিত্রগত করেছি কিনা, আত্মীকরণ করেছি কিনা, এটা পরীক্ষার কোনো সুযোগ নেই, এটা শেখানোরও ব্যবস্থা নেই। ধরো আমরা বাংলায় শিক্ষা লাভ যখন করতাম, করি বলতে ভয় হচ্ছে, কারণ ঠিক এখন বোধহয় সেরকম নেই।
একেবারে গোড়ায় আমরাও যখন পড়াশোনা শুরু করেছি, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের ধরো বর্ণ বোধ, বর্ণ পরিচয়, এইসব বইগুলো আমাদের পড়ানো হতো। প্রথম তো অক্ষর পরিচয় হলো, তারপরে অক্ষর, দুটি অক্ষর দিয়ে হয়তো একটি শব্দ, তিনটি অক্ষর দিয়ে শব্দ, এইভাবে একটু একটু করে শিক্ষা আমাদের এগোয়। তারপরে যখন বাক্য রচনা, বিদ্যাসাগর মশাই একটি চমৎকার বাক্য আমাদের রচনা করে শিখিয়েছেন। শিক্ষা লাভ শুধুমাত্র শব্দ গঠন নয়, ধরো সদা সত্য কথা বলিবে, এই যে বাক্যটি রচনা শিখলাম আমরা, ওই বাক্যটির ভেতরে যে ভাবটি, সেই ভাবটি হচ্ছে কি, আমরা সবাই যেন একেবারে সত্যনিষ্ঠ হই, সব সময় যেন সত্য কথাই বলি। এই যে ভাবটা, সেটা যদি আমরা গ্রহণ না করতে পারি, আমরা যদি একটি সত্যবাদী মানুষে পরিণত না হই, তাহলে ওই যে বইয়ের বাক্যটি পড়লাম, পড়ে মাথায় ঢোকালাম, হয়তো উত্তরপত্রে প্রত্যেকটি কথা ঠিক ঠিক লিখলাম, বানানেও ভুল নেই, হস্তাক্ষরও খুব সুন্দর, কোথাও কোনো ত্রুটি নেই, সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে আমি যদি উত্তরে লিখি সদা সত্য কথা বলিবে, আমি পূর্ণ নম্বর পেয়ে অগ্রসর হলাম। একটা একটা করে, শুধুমাত্র একটা বাক্য নয়, এটা উদাহরণস্বরূপ। এইভাবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাটা এগোচ্ছে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় ওই বাক্যটা আমার পড়া হলো মানে, সেই বাক্যের ভেতরের ভাবটা আমি নিজে গ্রহণ করে একটি সত্যবাদী মানুষে পরিণত হলাম কি না, প্রতিটি সমস্ত সময় আমি সত্য কথাই বললাম কিনা, এটা পরীক্ষার কোনো সুযোগ নেই। স্বামী বিবেকানন্দ বললেন যে তাহলে শিক্ষার আসল ব্যাপারটা কি? স্বামীজি কাল সন্ধ্যাবেলা তোমরা শুনেছো, অ্যাসিমিলেশন অফ আইডিয়াস, এটা হচ্ছে শিক্ষার একেবারে আসল। যা কিছু পড়ছি, মাস্টার মশাইদের মুখ থেকে যা কিছু শুনছি, গুরুজনদের মুখ থেকে যা কিছু শুনছি, তার ভেতরে যে ভাবটা, শিক্ষণীয় যে বিষয়টি, তার ভেতরে যে ভাবটি, সেটা আমি নিজের ভাবে পরিণত করে নিতে পেরেছি কিনা, সেইটাই হচ্ছে শিক্ষার একেবারে গোড়ার কথা। স্বামীজি সেই জন্য বললেন, শিক্ষা বলতে বোঝায় অ্যাসিমিলেশন অফ আইডিয়াস, ভাবটা আমি নিজে হজম করে নিয়ে নিজের ভাবে পরিণত করে আমার জীবনের প্রতিটি মুহূর্তে, চলনে বলনে, সেই ভাবগুলো আমি গ্রহণ করতে পেরেছি কিনা। যদি পেরে থাকি, তাহলে আমার ঠিক ঠিক শিক্ষা লাভ হলো। আর যদি না পারি, তাহলে কোনো শিক্ষা লাভ হলো না। কতগুলো তথ্য মাথায় ঢোকালাম, এবং সেটা পরীক্ষার পর্যন্ত মনে রাখলেই হবে, পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে এলাম। একটু বড় যারা, তোমরা দেখো, ধরো যারা পৌরবিজ্ঞান পড়েছ, তারা দেখবে সুনাগরিকের গুণাবলী পড়ানো হয়। একটি মানুষ সুনাগরিক হতে গেলে, এই যে আমরা ম্যান মেকিং বলছি, এটাও বলতে পারি যেটা সুনাগরিক হয়ে ওঠা, ভালো মানুষ হয়ে ওঠা, রাষ্ট্রের একজন ভালো নাগরিক হয়ে ওঠা। তো এই সুনাগরিক হতে গেলে কি কি গুণ দরকার, সেইগুলো পড়ানো হয়। খুব হয়তো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মন দিয়ে পড়লাম, ঠিক উত্তরপত্রে ঠিক ঠিক লিখলাম, পুরো নম্বর পেলাম। শুধু সুনাগরিকের গুণাবলী নয়, রাষ্ট্রবিজ্ঞানের অন্য সমস্ত বিষয় খুব ভালো করে পড়লাম। আমি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত, আমি হয়তো MA পাস করেছি সেই বিষয়ে, তারপরে হয়তো আরো এই কিছু উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করেছি। আমি কোনো কলেজে পড়াই, এত ভালো পড়াই যে আমার ক্লাস শুনতে অন্য কলেজের ছেলেরা আসেন। রাষ্ট্রবিজ্ঞান যখন পড়াই, সুনাগরিকের গুণাবলী এত নিখুঁত ভাবে পড়াই যে সবাই মন দিয়ে শোনেন। কিন্তু ব্যক্তি জীবনে একটা গুণও আমার নেই। আমি ভোরবেলা উঠে উচ্চস্বরে হয়তো রেডিও বা টিভি চালিয়ে দিই। আমার ঠিক পাশের ফ্ল্যাটে একটি হয়তো পরীক্ষার্থী আছেন, এই সকালবেলা এসে হয়তো বেশ মন দিয়ে পড়াশোনা করে একটু এগিয়ে যেতে চায়, খুব অসুবিধে হয় তার। আমার আর এক পাশের ফ্ল্যাটে একজন রোগী আছেন, এই সকালবেলায় এইরকম উঁচু স্বরে রেডিও শুনলে বা টিভি শুনলে তার খুব অসুবিধে হয়। সুনাগরিকের গুণাবলী হচ্ছে যে না, এরকম আমরা করব না,
আমার একটা জিনিস শুনতে ভালো লাগে, কিন্তু সেটা যদি আমার সহনাগরিকের, আমার প্রতিবেশীর ক্ষতির কারণ হয়, অসুবিধের কারণ হয়, কখনোই তার অসুবিধে করে আমি কিন্তু আমার নিজের ইচ্ছেটাকে চরিতার্থ করব না। তা আমি পড়বার সময় পড়েছি, মাথায় সেই তথ্যগুলো ঢুকিয়েছি, উত্তরপত্রে ঠিক ঠিক লিখেছি, আমি উচ্চশিক্ষিত একটু মানুষ হয়েছি, কিন্তু যা পড়েছি তার ভেতরের ভাব কোনোটাই নিজের ভাবে পরিণত করতে পারিনি। আমি আদৌ একটি সুনাগরিক হইনি, বরং সুনাগরিকের যে গুণগুলো থাকা উচিত নয় সেই গুণগুলোই আমাকে যেন পরিচালিত করে। স্বামী বিবেকানন্দ বলছেন এটা শিক্ষা হলো না, শিক্ষা হচ্ছে তা যা আমাদের ওই ভাবগুলোকে নিজের ভাবে পরিণত করতে শেখায়। তো এই যে তাহলে আমার সুনাগরিক হতে গেলে এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু তথ্য মগজে ঢোকালে হবে না, তার ভেতরের ভাবগুলো নিজের ভাবে পরিণত করে নিতে হবে। এই যে শিক্ষা স্বামীজি বলছেন ঠিক, এই শিক্ষা কিভাবে লাভ করতে পারি? স্বামী বিবেকানন্দ বলছেন শুধুমাত্র একটা একটা প্রচলিত পদ্ধতি, সেটা ঠিক না বললে তো দায়িত্ব শেষ হয় না। তাহলে ঠিকটা কি, কি শিক্ষা আমাদের লাভ করতে হবে, কিভাবে? স্বামী বিবেকানন্দ বলছেন, তোমরা শুনেছো নিশ্চয়ই, if I had to take my education again and had any say in the matter, I would learn to master my mind first. বলছেন যে আমাকে যদি আবার ধরো শৈশবে ফিরে যেতে হয়, সেখানে গিয়ে আমি যদি নতুন করে শিক্ষা গ্রহণ করি এবং আমার শিক্ষা কোন পদ্ধতিতে গ্রহণ করব এটা ঠিক করবার স্বাধীনতা যদি আমার থাকে, কারণ আমরা যখন শৈশবে লেখাপড়া শুরু করি তখন তো আমি আর বলতে পারি না আমি এভাবে পড়বো না, আমি এভাবে পড়বো, এটা বলতে পারি না। আমার অভিভাবক, আমার শিক্ষকেরা যেভাবে আমাকে পড়িয়েছেন আমি তাই পড়ি। তার স্বামীজি বলছেন আমি যদি শৈশবে ফিরে যাই আর আমার শিক্ষা কোন পদ্ধতি নেব সেই স্বাধীনতা যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি কি করব? I would learn to master my mind first. আমি শিখব কি করে আমার মনের উপরে প্রভুত্ব অর্জন করতে হয়, মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হয়। কারণ ওই অ্যাসিমিলেশন অফ আইডিয়াস এর জন্য যে শিক্ষা, তার জন্য মনঃসংযোগটা খুব জরুরি, মনের উপরে প্রভুত্ব অর্জন করাটা জরুরি। দেখো আমরা এই প্রতিটি মানুষ বা প্রায় সমস্ত মানুষই, আমাদের প্রত্যেকেরই তো মন একটা আছে, কিন্তু চিন্তা করে দেখবে যে আমরা অধিকাংশই বা প্রায় সবাই আমরা মনের দাস, মনের প্রভু নয়। মনের উপরে আমাদের কর্তৃত্ব নেই, মাস্টারি নেই। আমরা মনের দাস। মন বলছে এখন আমি একটা টিভি সিরিয়াল দেখবো, সেই সময় আমার পড়াশোনা করা উচিত বা অন্য একটা জরুরি কাজ করা উচিত, কিন্তু মনের গোলাম বলে কি উচিত সেটা করার ক্ষমতা আমার নেই। মন আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে এইটা করতে হবে। এখানে আমার মনের মাস্টারি নেই, মনের উপরে প্রভুত্ব নেই, আমি মনের দাস, আমি মনের প্রভু নয়। স্বামীজি বলছেন মনের প্রভু হতে হবে। মনের উপরে পুরোপুরি আমার নিয়ন্ত্রণ থাকবে, আমি মনকে যা বলবো মন তাই করবে। এই রকম মনের উপরে প্রভুত্ব অর্জন যদি করতে পারি তাহলে আমার পড়াশোনা ঠিক হবে। আর এই রকম প্রভুত্ব অর্জন করাটা মানে আমি যখন মনকে যে বিষয়ে বসাতে চাই, মন আমার কথা শুনে সেই বিষয়টাই বসবে। এইটাই হচ্ছে মনঃসংযোগ, বুঝলেন? স্বামী বিবেকানন্দ বললেন তাই যে আমাদের যদি যথার্থ শিক্ষা লাভ করতে হয় তাহলে ভাবের আত্মীকরণ করতে শিখতে হবে, এবং এটা যদি আমরা করতে চাই তাহলে মনের উপরে প্রভুত্ব অর্জন করতে হবে, মনের উপরে নিয়ন্ত্রণ করতে হবে। মনের অনন্ত শক্তি, জানো ভাই, এই যে বিশ্ব সভ্যতায় যা কিছু দেখি, একবিংশ শতাব্দী, আগে আমরা বলতাম বিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞানের কত অগ্রগতি হয়েছে, বিংশ শতাব্দী পার করে এসেছি, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেরও দ্বিতীয় ভাগ 2016 সাল না, জ্ঞান বিজ্ঞানের কত অগ্রগতি হয়েছে। সত্যি আমরা যারা একটু বয়স হয়েছে আমরা তালই রাখতে পারি না, তোমরা পারো, ছোট ছোট ছেলেরাও
এই আধুনিক এই যে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি এর সঙ্গে তাল রেখে বেশ চট করে মানিয়ে নিতে পারো, স্বাভাবিক। এটা আমরা পারিই না, অবাক লাগে সব। হ্যাঁ, বিজ্ঞান এগোচ্ছে ঠিকই, কিন্তু বোধহয় এই গত কয়েক দশকের অগ্রগতি যত দ্রুত হয়েছে আগে বোধহয় হয়নি না। তা এই যে দেখো ভাই, এই যে যা কিছু জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এই সবই কিন্তু মানুষের মনের শক্তিকে কাজে লাগিয়ে। দেখো সেই আদিম মানব যখন পৃথিবীর বুকে এসেছিলেন, হ্যাঁ, আমাদের পিতৃ পিতামহরা একেবারে প্রথম যখন এসেছিলেন পৃথিবীর বুকে, এই সভ্যতা ছিল কি ভাই? ধরো কাল সন্ধ্যের আগে এই শিবিরের উদ্বোধন হয়েছে, তোমাদের বলা হয়েছিল তোমরা দুপুর হয়তো 3টে আসবে, মানে দুপুরের খাবারটা 400 ছেলের যদি দিতে হয় অসুবিধা হবে শিবির শুরু করতে। আর জানাও তো ছিল না ঠিক কতজন আসবে, তার ব্যবস্থা করা যায় না, সেই জন্য প্রথম দিন বাড়ি থেকেই খেয়ে আসতে বলা হয়। তা তোমাদের এখানে যারা এসেছো, হয়তো নদিয়ার একেবারে প্রত্যন্ত জায়গা থেকে হতে পারে, করিমপুর থেকে হতে পারে, হরিণঘাটা থেকে হতে পারে, হাঁসখালি থেকে হতে পারে, তোমরা রওনা দিয়ে এসেছো, দুপুরে খেয়েই এসেছো, হয়তো একটু সকাল সকাল খেতে পারো। এই যে এসেছো হয়তো 12টায় খেয়ে রওনা দিয়েছো, 3টে পৌঁছে গেছো। আচ্ছা বলো তো, আমাদের সেই আদি যুগে আমাদের পিতা পিতামহ যারা ছিলেন তারা, হ্যাঁ, তারা কি এত দ্রুত আসতে পারতেন? হয়তো 100 মাইল 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ওই দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে 3টের ভেতর পৌঁছতে হবে, পারতেন কি? পারতেন না। কেন? তখন তো এই দ্রুতগামী যানবাহন ছিল না। হ্যাঁ, তা এই যে দ্রুতগামী যানবাহন, এই আর কি বলবো, 12টায় বেশি 3টে, তুমি এখন তো 3 ঘন্টায় কলকাতা থেকে দিল্লি চলে যাচ্ছ না। ছিল কি এগুলো? ছিল না। তাই এই যে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, জ্ঞানের অগ্রগতি যে হচ্ছে, এটা কিভাবে হয়েছে ভেবে দেখো তো। সেই আদি যুগ থেকে যখন আমরা এসেছিলাম, কি ছিল? আমাদের একটা অনাবৃত শরীর ছিল, আমাদের সেই পূর্বপুরুষদের, হ্যাঁ, আর প্রকৃতি ছিল, এছাড়া তো আর কিছুই ছিল না। ধীরে 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 ধীরে, হ্যাঁ, তারা একটু একটু করে জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়েছেন, মানে তাদের এই মনটাকে কাজে লাগিয়ে যা কিছু বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের এই মনকে কাজে লাগিয়েই হয়েছে, মন দিয়েই নানা রকম উদ্ভাবন হয়েছে। আমাদের শরীরের শক্তি দিয়ে সেই মনে যে চিন্তাটা এসেছে সেটা কাজে করেছি, একটু একটু করে সভ্যতা অগ্রসর হয়েছে। এই তো যা কিছু দেখছি, এ কোনো কিছুই এই মানুষ ছাড়া আর কেউ সৃষ্টি করেনি। হ্যাঁ, একটি পুরনো দিনের বাংলা কবির ভারী চমৎকার কবিতা, আজকাল তো সেই পুরনো কবিতা টবিতা আমরা নির্বাসন দিয়ে দিয়েছি। সেই আদি যুগে অসহায় নর নেত্রমেলি ভাবে চাহিয়া আকাশ পানে কারে ডেকেছিল, দেবে না মানবে? কাতর আহ্বান সেই মেঘে মেঘে উঠি লুটি গ্রহে গ্রহে, ফিরিয়া কি আসে নাই না পেয়ে উত্তর ধরায় আগ্রহে? চিন্তা করো না, আমাদের সেই আদি মানুষ যারা এসেছিলেন তখন কি হয়েছিল? নেত্রমেলি ভাবে চাহিয়া আকাশ পানে কত রকম দুর্যোগ, এই ভয়ঙ্কর হয়তো বৃষ্টি হলো, ঝড় হলো, ভূমিকম্প হলো, তারা অসহায়, অসহায় নর নেত্রমেলি ভাবে ভাবতো এর পেছনে কোনো শক্তি আছেন, কোন দেবদেবী আছেন, তিনি রুষ্ট হয়েছেন, তাই বুঝি আমাদের এত বিপদ। তাকে তুষ্ট করো, তাকে সন্তুষ্ট করো, তাহলেই হবে। তা হয়তো তাকে তোয়াজ করতাম, তোষামোদ করতাম, মঞ্চ করে ভাবতাম, তাহলে বুঝি এই সব আমরা থেকে মুক্ত হব, বিপদ থেকে। কিন্তু কি হলো? কাতর আহ্বান সেই মেঘে মেঘে উঠি লুটি গ্রহে গ্রহে, ফিরে এসেছিল একদিন ধরায় আগ্রহে, কোনো উত্তর পাইনি। অবশেষে একদিন মানুষ তার নিজের শক্তির সন্ধান করেছিল, হ্যাঁ, এবং তারপরে দেখেছিল যে না, আমরা অসহায় নয়, আমাদের ভেতরে আছে সেই শক্তি। সেই শক্তিকে যদি কাজে লাগাই, হয়তো দেখলাম প্রচন্ড রোদ, খুব কষ্ট হয়, কিন্তু ঘন পাতা যেসব গাছের, সেই গাছের তলায় ভারী সুন্দর ছায়া, বেশ আরাম। অল্প বৃষ্টি হলে সেই গাছের তলায় গায়ে লাগে না। মানুষের হয়তো মনে চিন্তা এলো একটা, আচ্ছা এই গাছের পাতাগুলো ভেঙে যদি ঝুপড়ি করা যায়, তাহলে আমাদের তো এই রোদের সময় ছায়া পাই, হ্যাঁ, বৃষ্টিতে আমরা হয়তো নিজেদের কিছুটা আত্মরক্ষা করতে পারি। তারপরে হয়তো সেইভাবে ঝুপড়ির ঘর, সেখানে বাস করতে করতে দেখলো পাতা যখন শুকিয়ে যায়, ফাঁক ফোকর হয়,
মানুষ তখন হয়তো আগুন জ্বালতে শিখেছে, আগুনের একটা ফুলকি এসে শুকনো পাতার ঘর পুড়িয়ে দিচ্ছে, একটা বেশি ঝড় হলে, হাওয়া হলে সেগুলো উড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আচ্ছা আর কি কিছু করতে পারি না। হয়তো মানুষ দেখলো যে খুব বৃষ্টি যখন হয় এই মাটি কাদা হয়ে যায়, তারপরে শুকিয়ে যায় সেটা, তাহলে জলেরও অভাব নেই, মাটিরও অভাব নেই। আমরা যদি এই মাটিগুলো জল দিয়ে কাদা করে সেইটাকে এরকম একটা আকার দিই যার ভিতরে আমরা থাকতে পারি, হয়তো সেইভাবে মাটির ঘর করছি, মনে একটা করে চিন্তা আসছে, সেটাকে বাস্তবায়িত করছি, একটু একটু করে সভ্যতা হয়তো অগ্রসর হচ্ছে। দেখলাম এই বৃষ্টিতে কাদা ধুয়ে ধুয়ে 2-1 বছর পরে মাটির ঘর পড়ে যায়। রান্না করি যে জায়গায়, সেই জায়গার মাটিটা লাল হয়ে কেমন শক্ত হয়, চট করে ধুয়ে গলে যায় না। মনে হলো হয়তো তাহলে এই মাটির টুকরো টুকরো করে যদি পুড়িয়ে নিই, তাহলে সেইগুলো সাজালে তো আরেকটু সুরক্ষিত বাড়ি হতে পারে। যাই আমরা একটু একটু করে সভ্যতা এগোচ্ছি, যাই করছি আমরা, সবই এই মানুষের মনের শক্তিকে কাজে লাগিয়ে। কাজে মানুষের মনে অনন্ত শক্তি। এই বিশ্ব সংসারে যা কিছু আমরা দেখছি সবই মানুষের শক্তিকে কাজে লাগিয়ে। কাজেই মনের এই অনন্ত শক্তি, কিন্তু এর অধিকাংশটা অপচয় হয়ে যায়, জানো কেন? কারণ আমাদের মন হচ্ছে খুব চঞ্চল, জানো। আমাদের মনের এই যে অনন্ত শক্তি, এই শক্তি আমরা বুঝতে পারি না সব সময়। দেখো আমাদের হয়তো মনে হয় পড়াশোনা করছি, খুব চেষ্টা করলে আমি হয়তো ফার্স্ট ডিভিশনে পাস করতে পারবো, আরো চেষ্টা করলে আমি হয়তো স্টার পাবো, হয়তো জয়েন্টে একটা ভালো র্যাঙ্ক করব। আমরা ভাবছি, যারা বেশি ভাবছি তারা ভাবছি যে আমাদের শক্তি সীমা এইখানে, কিন্তু না, আরো শক্তি আছে আমার মনের। সেই শক্তিকে যদি পুরো কাজে লাগানো যায়, মনকে যদি আমার দাস বানাতে পারি, আমি মনের যদি পুরোপুরি প্রভু হতে পারি, সমস্ত মনটা যদি আমি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে মনের এই অনন্ত শক্তি, একে আমরা সবাই কাজে লাগাতে পারি। কিন্তু এই মনের উপরে নিয়ন্ত্রণ নেই বলে, মনকে ইচ্ছে মতো একাগ্র করার পদ্ধতিটা আমরা শিখি না বলে, আমাদের প্রত্যেকে মনের শক্তির অধিকাংশটা অপচয় হয়ে যাচ্ছে। তার একটা অতি সামান্য অংশকে ব্যবহার করে হয়তো তারই ভিতরে আমরা কেউ কৃতিত্ব দেখাচ্ছি বা কিছু করছি, কিন্তু এটাকে যদি পুরোপুরি একাগ্র করা যেত, তাহলে আমরা সবাই একটা পরিবর্তিত মানুষে পরিণত হতে পারতাম। ঋষিরা বললেন, স্বামী বিবেকানন্দ আধুনিক যুগের ঋষি, তাদের কথাই তিনি সংগ্রহ করে আমাদের শোনালেন যে আমাদের মনের অনন্ত শক্তি, এবং এই শক্তির অধিকাংশটা অপচয় হয়ে যাচ্ছে। আমরা এই অপচয় ঘটতে দেব না, এই শক্তিকে আমরা পুরোপুরি ব্যবহার করব। কিন্তু অসুবিধাটা কি, বাধাটা কি? আমাদের মন এত চঞ্চল যে এই শক্তিকে আমরা একত্রিত করতে পারি না। মন সবসময় ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে চারদিকে। চারদিকে মন ছড়িয়ে আছে। এখানে বসে আছি, হয়তো দেখো তোমরা অনেকে আছো যে হয়তো বাড়ি থেকে বাইরে হয়তো এক রাত কাটানি, ছোটদের ভেতর হয়তো আছো, তোমার হয়তো বাড়িতে মায়ের কথা মনে হচ্ছে, ভাই বোনদের কথা মনে হচ্ছে। 2 দিন ছুটি, শনি রবি, হয়তো তোমার বাড়িতে নিকট কোনো আত্মীয় স্বজন আসবেন, তারা এলে বেশ মজা হয়, ভালো রান্না খাওয়া, গল্প গুজব। তো তোমার মন এখানে বসে আছো, আলোচনা শুনছো, হয়তো বাড়িতে আজ বাড়িতে কত মজা মজা হচ্ছে, এরকম। হয়তো কেউ এখানে বসে আছো, হয়তো সন্ধ্যেবেলা কোথাও হয়তো খুব ভালো একটা খেলা আছে কিছু, সন্ধ্যাবেলায় তো আজকাল খেলার সময়, তা হয়তো তুমি মনে মনে ভাবছো তোমার প্রিয় দল কি করছে, বাড়িতে থাকলে টিভি খুলে দেখতে পেতে। এখানে বসে আছো, কিন্তু মন চারদিকে ঘোরাফেরা করছে। কাজেই মন যখন এইভাবে চঞ্চল হয় না, তখন মনের শক্তিটা বোঝা যায় না। আর এই চঞ্চল মনকে যদি গুটিয়ে আনা যায়, তাহলে মনের শক্তি ঠিক ঠিক বোঝা যায়। দেখো এই যে মন খুব চঞ্চল না, এই চঞ্চলতাটাকে আমাদের ঋষিরা ভারী চমৎকার, তারা তো সমস্ত কিছুর একেবারে গভীরে গিয়ে বিচার করেছেন। তো মনের এই চঞ্চলতা থেকে তাদের মনে হয়েছে একটি প্রাণীর সাথে মনের এই চঞ্চলতাটাকে বেশ তুলনা করা যায়, মিল আছে। বানরের কথা বলেছেন মর্কট, বলছেন যে মানুষের মন যে চঞ্চল, এই চঞ্চলতার সঙ্গে তুলনীয় হচ্ছে বানর। বানরও ভীষণ চঞ্চল। বানর তোমরা জানো, এখন অবশ্য আমাদের দিকে বানর বড় বেশি নেই,
আমরা বেশিরভাগ বানর দেখতাম এই রাস্তায় খেলা দেখাতো। আমরা দেখি হনুমান, হনুমানটা এখানে একই প্রজাতি এবং স্বভাবেরও মিল আছে, চেহারায় কিছু গরমিল আছে। তা এই যে হনুমান বা বানর, এর সঙ্গে আমাদের মনের চঞ্চলতা তুলনা করেছেন ঋষিরা। কিরকম দেখো, বানর হচ্ছে স্বভাবতই চঞ্চল, মানুষের মনও স্বভাবতই চঞ্চল। মানুষ বানরকে এক জায়গায় স্থির করা খুব শক্ত, মানুষের মনকেও এক জায়গায় স্থির করা খুব শক্ত ব্যাপার। কিন্তু বলছেন যে দেখো, ওই বানরের মনের মতো আমাদের মন চঞ্চল, কিন্তু তাতেই থেমে নেই। বলছেন যে ধরো ওই চঞ্চল বানরটা, সে যদি কিছুটা মদ খেয়ে ফেলে, হ্যাঁ, হয়তো একটা পাত্রে রয়েছে মদ রয়েছে, সে ভেবেছে জল খেয়ে ফেললো। তা দেখো, মদ খেলে একটা শান্ত স্বভাবের মানুষও খেলে একটু অশান্ত হয়ে যায়, হ্যাঁ। তা একটা বানর যে স্বভাবতই অশান্ত, সে যদি মদ খায় তাহলে তার কি হবে বলতো? তার এই চঞ্চলতাটা আরো বেড়ে যাবে না? আচ্ছা ধরো বানরটা স্বভাবতই চঞ্চল, মদ খেয়ে আরো চঞ্চল হয়েছে, এই অবস্থায় বানরটাকে যদি একটা কাঁকড়া বিছে কামড়ে দেয় তাহলে কি হবে বলতো? একটা খুব শান্ত মানুষ, তাকেও যদি কাঁকড়া বিছে কামড়ায়, কাঁকড়া বিছের এত জ্বালা না, বিষ, যে সে একেবারে স্থির তো থাকতেই পারবে না, হয়তো ছোটাছুটি করবে, হ্যাঁ, চাঞ্চল্যতার এত বেড়ে যাবে যে সে স্থির হয়ে বসতে পারবে না। তা মানব স্বভাবতই চঞ্চল, মদ খেয়ে তার চঞ্চলতা বেড়েছে, আর ওই কাঁকড়া বিছের কামড় খেয়ে তার চাঞ্চল্য একেবারে খুব বেড়ে গেছে। এই অবস্থায় সেই বানরটার কাঁধে যদি একটা ভূত চাপে তাহলে কি হবে বলতো? তার চঞ্চলতার মাত্রা একেবারে কোনো সীমা পরিসীমার ভেতরে বেঁধে রাখা যাবে না, খুব বেড়ে যাবে। তা আমাদের ঋষিরা বলছেন যে দেখো, এই যে মানুষের মনটা ওই বানরের মতো, মানুষের মনটা ওই যে বানরের মতোই চঞ্চল, আর তারপরেও মনের ভেতরে এমন কতগুলো শত্রু আছে যে আমাদের মনের চঞ্চলতা আরো বাড়িয়ে দেয়। কিরকম? ওই বানর যেমন মদ খেয়ে তার চঞ্চলতা আরো বেড়ে গেছিল, ঠিক তেমনি আমাদেরও কামনা বাসনার মদিরা পান করে ভোগের উন্মাদনায় আমাদের এই স্বভাব চঞ্চল মনের চঞ্চলতা আরো বেড়ে যায়। আমরা যা পেয়েছি তাতে কখনো তৃপ্ত নই, আরো চাই আরো চাই। এই ভোগের বাসনা, ভোগের উন্মাদনা আমাদের এই স্বভাব চঞ্চল মনকে আরো চঞ্চল করে তোলে। ঠিক বানর ওই মদ খাওয়ার পর তার চঞ্চলতা বেড়ে যাওয়ার পরে কাঁকড়া বিছের কামড়ে যেমন তার চঞ্চলতা বেড়ে গেছিল, ঠিক তেমনি আমাদের মনের ভিতরে একটা কাঁকড়া বিছে সব সময় দংশন করছে। স্বামী বিবেকানন্দ বলছেন, ঈর্ষারূপ বৃষ্টি মনকে অহরহ দংশন করে মনের চঞ্চলতা আরো বাড়িয়ে দিচ্ছে। এমনি চঞ্চল, একে স্থির করা শক্ত, একে বসে আনা শক্ত, এর উপরে প্রভুত্ব অর্জন করা শক্ত। তারপরে দেখো, এই কামনা বাসনার মদিরা পান করে ভোগের উন্মাদনায় চঞ্চল হয়ে উঠছে মন, আর মনের ভেতরে ঈর্ষারূপ বৃষ্টি সব সময় মনকে দংশন করছে। তোমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই ঈর্ষার শিকার জানো না, একটু নিজের মনকে দেখলেই দেখবে আমাদের প্রত্যেকের ভেতরে ঈর্ষার ভাব। দেখো না, এই পরনিন্দা পরচর্চা, এর থেকে লোভনীয় জিনিস মানুষের যেন আর কিছু নেই। চিন্তা করে দেখো, অন্যের নিন্দা করছি, তাকে একটু ছোট করে কি অদ্ভুত আনন্দ পাচ্ছি, ভীমনাগের সন্দেশের থেকেও যেন ভালো। এই কেন? এইটি যে আমাদের মনের ভেতরে ঈর্ষার প্রকাশ, এই নিন্দা চর্চা, এগুলো বুঝি না আমরা, কিন্তু এটা আমাদের মনের চাঞ্চল্য আরো বাড়িয়ে দেয়, মনকে আরো অশান্ত করে দেয়, মনকে আরো আমাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। সেই জন্যে ওই বানরের সঙ্গে তুলনা করে মন স্বভাবতই চঞ্চল, কামনা বাসনার মদিরা পান করে ভোগের উন্মাদনায় মন আরো চঞ্চল হয়ে উঠছে। আর ঈর্ষারূপ বৃষ্টি আমাদের মনের ভেতরে একেবারে শিকড় গেড়ে বসে থেকে সব সময় আমাদের মনকে আরো চঞ্চল করে দিচ্ছে। কারো একটু ভালো দেখলে ভালো লাগে না? আমার বাড়ির পাশে একটি পরিবার, আমরাও পুরনো বনেদি পরিবার, একসময় মস্ত বড় ব্যবসা ছিল, তারাও তাই। তা আমরা
আমার হয়তো পিতামহ মারা গেলে, পিতামহ মারা গেলে পিতামহরা 2-3 ভাই ছিলেন, ভাগ করে নিলেন, একসঙ্গে মিলেমিশে থাকতেই পারলেন না। তারা 3 ভাগ হয়ে গেল, ব্যবসা, সংসারে 3টে হাড়ি হয়ে গেল। কাজেই একটু আমাদের সংসারের ব্যয় বাড়লো, আমাদের জীবনযাত্রার মান একটু হয়তো কমলো। আমার পাশের বাড়ির সেই যে পুরনো বনেদি ব্যবসায়ীটা, তারা 3 ভাই মিলে মিশে আরো ভালো ব্যবসা বাড়ালেন। তারপরে হয়তো আমাদের পিতামহ মারা যাওয়ার পর আমার বাবা কাকা 2 ভাই, তারাও মিলেমিশে থাকতে পারলেন না, ব্যবসা আরো ছোট হলো, সংসার আরো ক্ষুদ্র হলো, টুকরো টুকরো হলো, আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। পুরনো বাড়িটা হাড় জিরে, সেটা মেরামত করব সে ক্ষমতা নেই। পাশের বাড়ির তারা এখনো পর্যন্ত বৃহৎ ঐক্যবদ্ধ সংসার, অনেক টাকা রোজগার করছেন, বাড়িটা সুন্দর করেছেন। কেউ এসে আমার বাড়িতে যদি বসে বলেন, আচ্ছা পাশের বাড়িটা ওটা কার বাড়ি বলেন তো, নতুন এসছেন তিনি, হয়তো বললেন অমুকের বাড়ি, রুচি আছে তো, তার প্রশংসা করলেন, ভারী চমৎকার তো বাড়িটি। আমার ঈর্ষায় জ্বলে যাচ্ছি, হয়তো বলছেন, হয়তো আমার প্রতিক্রিয়া হচ্ছে একেবারে মিথ্যা বলছি, আরে জানেন না 2 নম্বরই, না হলে আজকাল এরকম করা যায় নাকি, ওরা আমার থেকে অনেক সৎভাবে ব্যবসা করেন, কিন্তু আমার মনের জ্বালা, ভেতরে ঈর্ষা, এই সব সময় এরকম করছি। এই যে করি এটা কিন্তু ঈর্ষা, এই পরনিন্দা পরচিত্রটা ঈর্ষা। জানবে এই চরিত্র গঠনের এই প্রক্রিয়া, এগুলো যদি শিকড় তুমি উপড়ে না ফেলতে পারো হবে না, কিন্তু এই মনঃসংযোগের প্রক্রিয়া হবে না। ঋষিরা বলছেন যে আমাদের মন দেখো স্বভাবতই চঞ্চল, সেই মন আরো কত চঞ্চল হয়ে যাচ্ছে, কামনা বাসনার মদিরা পান করে ভোগের উন্মাদনা, এই ঈর্ষা। এবং ওই বানরের কাঁধে সর্বশেষ যেমন ভূত চেপেছিল, আমাদের কাঁধেও একটা ভূত চেপে আছে মনের কাঁধে, সেটা হচ্ছে অহংকার। এই অহংকার রূপ ভূত আমাদের মনের কাঁধে চেপে এই স্বভাব চঞ্চল মনকে এত চঞ্চল করে তুলছে যে এই মনের যে অনন্ত শক্তি, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারছি না, কাজে লাগাতে পারছি না। সেই জন্য ভাই আমাদের এই মনের এই শক্তিটাও বুঝতে পারি না, এটাকে আমরা ব্যবহারও করতে পারি না, জানো। দেখো ভাই, আমাদের যে প্রাচীন ঋষিরা, তারা এই মানুষের মনের অনন্ত শক্তির সন্ধান পেয়েছিলেন। তারা দেখেছিলেন এই যে অনন্ত শক্তি, এটা আমরা অধিকাংশই নষ্ট করে ফেলছি, অপচয় করে ফেলছি। আর এই অপচয় করার ফল কি হচ্ছে বলতো ভাই, আমি গরিব হচ্ছি, আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার সংসারের ক্ষতি হচ্ছে। কারণ আমি যদি আমার শক্তিকে কাজে লাগিয়ে সংসারকে সমৃদ্ধ করতাম, সবাই তার ভাগ পেতেন, আমার দেশের উপকার হতো, আমি একটা মস্ত বড় বিজ্ঞানী হয়েছি বা অন্য ক্ষেত্রে কৃতি হয়েছি, তার ফল দেশ ভোগ করছে, দেশের মানুষ ভোগ করছে। কাজেই এই যে মনকে আমরা চঞ্চল করে রাখছি, মনের শক্তিকে ঠিক ঠিক সদ্ব্যবহার করছি না, এর জন্য ক্ষতি হচ্ছে তো সবার, দেশের, গোটা পৃথিবীর ক্ষতি হচ্ছে না। তোমরা দেখো না, সব থেকে দুঃখ কি জানো, মানুষই হচ্ছে সব থেকে বড় সম্পদ। অথচ এই যে আমাদের এই সম্পদ, যে আমাদের প্রতিটি মুহূর্তের কাজ করবার যে ক্ষমতা, প্রতিটি দিনের যে ক্ষমতা, ধরো কয়লা একটা শক্তি, পেট্রোলিয়াম একটা শক্তি, কিন্তু সেগুলো যদি অনাবিষ্কৃত থাকে, হয়তো আজ আমি ব্যবহার করতে পারলাম না, আমার পরের জেনারেশন এই সেই কয়লা খুঁজে বের করে হয়তো তাকে কাজে লাগাবে বা অন্য সম্পদকে কাজে লাগাবে। কিন্তু এই মনের শক্তি অপচয় হয়ে গেলে সেটার সঞ্চয় থাকে না। এমন নয় আমি একটা দিন হেলায় নষ্ট করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, কাল আমার 2 দিনের শক্তিটা জমা থাকলো, আজকের শক্তিটা জমা থাকলো, কাল আমি সেইটি কাজে লাগাবো, এমন তো হয় না। এই মনের শক্তি একবার অপচয় হলে যেটুকু নষ্ট করলাম সেটুকু চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল। সেই জন্য ঋষিরা একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, বিশেষ করে যে ঋষি মনের এই বিজ্ঞান নিয়ে বেশি চর্চা করেছিলেন, মনকে একাগ্র করবার পদ্ধতি আমাদের উপহার দিয়েছিলেন, সেই ঋষির নাম ঋষি পতঞ্জলি। কিন্তু জানো ভাই, এই যে প্রাচীন ঋষি, তাদের অনেক গুণ ছিল ঠিকই, অনেক দোষও ছিল, সংকীর্ণতা থেকে তারাও মুক্ত ছিলেন না। কিরকম দেখো, তারা বলতেন কি, জ্ঞান সর্বগত হওয়ার নয়, জ্ঞান যার অধিকারী আছে সেই জ্ঞান লাভ করবে। সেই জন্য তারা সব কথা বলতেন সূত্র আকারে,
খুব খুলে বলতেন না, সবাই বুঝতে পারে এমন ভাবে বলতেন না। তারা বলতেন সূত্রাকারে, যোগসূত্র, পতঞ্জলিও পাতঞ্জল যোগসূত্রে, সূত্রাকারে এই যে পদ্ধতি মনকে বসে আনার, একাগ্র করবার, সেটা বলেছেন। স্বামী বিবেকানন্দ ঋষি ছিলেন, কিন্তু তিনি আরো উঁচু দরের ঋষি ছিলেন। তিনি মনে করতেন না, জ্ঞান কখনো মুষ্টিমেয়ের কুক্ষিগত থাকবে না, শুধু ব্রাহ্মণই ব্রহ্মবিদ্যা শিখবে, এটা ঋষিদের সংকীর্ণতা। হ্যাঁ, সে ব্রাহ্মণ মানে একেবারে, হ্যাঁ তো ব্রাহ্মণ হতে পারে আলাদা, কিন্তু মানে হচ্ছে একেবারে নগাছ সুতো গলায় ঝুললেই তিনি ব্রাহ্মণ হলেন। আর একটি মানুষ, তার গলায় সুতো ঝুলবার অধিকার এই সমাজ দেয়নি, কিন্তু তিনি আরো উচ্চতরের ব্রাহ্মণ, তার অধিকার নেই সেই ব্রহ্মবিদ্যা লাভের। এই তত্ত্ব স্বামীজি বিশ্বাস করেননি। স্বামীজি মনে করতেন জ্ঞান সর্বগত হওয়া উচিত। সেই জন্যে ওই সূত্রাকারে বলা কথা স্বামীজি সহজ করে সবার বোধগম্য ভাষায় ব্যাখ্যা করেছেন। স্বামীজির রাজযোগ বলে গ্রন্থ আছে, আমাদের মহামণ্ডলের মনঃসংযোগ বলে ছোট পুস্তিকা আছে। তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য ওই রাজযোগ পড়তে পারো। একেবারে ছোটদের প্রথমে এই রাজযোগ পড়তে বলবো না, একেবারে ছোট যারা, তারা আমাদের মহামণ্ডল পুস্তিকাই পড়ো। আরেকটু বড়, তোমরা যখন নিজেরাই আরেকটু বড় হয়ে উঠবে, অভ্যাস করবে, তখন তোমরা নিজেই রাজযোগ পড়তে চাইবে, পড়বে। সেখানে স্বামীজি সহজ করে আমাদের বুঝিয়েছেন কিভাবে এই মনঃসংযোগ আমরা ইচ্ছে মতো করতে পারবো। ভাই, আগামীকাল সকালে যে ক্লাস হবে সেটাই আমরা পরিষ্কার করে বুঝে নেব। আমার নিজের বিশ্বাস কালকে সকালের ক্লাস তোমরা মন দিয়ে করলে, যারা আগে কখনো এই জাতীয় আলোচনা শোনোনি, কোনো মহামণ্ডল ক্যাম্পে আসনি বা মনঃসংযোগ বিষয়ে আলোচনা শোনোনি, তারাও পরিষ্কার করে বুঝতে পারবে যে কিভাবে আমরা এই মনকে একাগ্র করতে পারবো। কাজেই আজকে আমরা এখানে শেষ করব, কালকে বাকিটুকু আমরা আলোচনা করব। আমার মনে হয় তারপরে যদি বাড়ি ফিরে গিয়ে এই দুদিনের আলোচনায় যা শুনলে সেটা যদি চর্চা করো, নিত্য চর্চা করো, তাহলে তোমরা দেখবে তোমরা প্রত্যেকে মনের উপরে আধিপত্য, মনের উপরে প্রভুত্ব তোমরা অর্জন করে ধীরে ধীরে তোমাদের জীবনটাকে পরিবর্তিত করতে পারবে। তা আজ আমার ভাই, এর পরে একটা গান হবে, কিন্তু তার আগে আমরা 1 মিনিট সোজা হয়ে বসবো। যেভাবে বসে আছি, তোমরা চেয়ারে বসেছ, অসুবিধে নেই, সোজা হয়ে বসবে। এই মেরুদণ্ড, ঘাড় আর মাথা এক সরল রেখায় থাকবে। এইভাবে বসে 1 মিনিট তোমাদের মনটা স্বামীজির ছবিতে দেবার চেষ্টা করো।